আফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে বললেন, তোর প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বল দাদু ভাই। যদিও তোর আব্বা আমাকে এসব বিষয় নিয়ে কথা বলতে মানা করেছে, তবুও আমি জিজ্ঞেস করছি, নুহার ব্যাপারে তুই কী ভাবিস? আহির দাদির প্রশ্নে কিছুটা থেমে গেল। কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, নুহার ব্যাপারে কি ভাববো দাদি, আমার এখনও সব স্পষ্ট মনে আছে। তোর দাদু তখন খুব অসুস্থ, তোর ছোট চাচুকে দেখতে চেয়েছিলেন। ফায়েজকে খবর পাঠানোর পর সে এলো, সঙ্গে তার স্ত্রী রুহি আর নিশিকে নিয়ে। তবে নুহার তখন পরীক্ষা ছিল, তাই ওকে আনা হয়নি। তারপর তোর দাদুর কথা মেনে দুই ভাই নিজেদের মধ্যকার ঝামেলা মিটিয়ে নিল। কিন্তু তোর দাদু কোনোভাবে নিশ্চিত হতে পারছিলেন না যে তারা ভবিষ্যতে আলাদা হয়ে যাবে না। উনি চাইছিলেন তিনি না থাকলেও তার দুই ছেলে যেন একসঙ্গে মিলেমিশে থাকে। তখনই তোর দাদু একটা সিদ্ধান্ত নিলেন, নুহার সঙ্গে তোর বিয়ে দিয়ে যাওয়ার। তিনি বলেছিলেন, যদি নুহা আর তোর সম্পর্ক হয় তাহলে দুই ভাই কখনো আলাদা হতে পারবে না। তোর দাদি দুই ভাইকেও রাজি করিয়ে ফেললেন। বিয়ের একদিন আগে নুহাকে আনা হলো, তারপর তোর সঙ্গে বিয়ের আয়োজন করা হলো। কিন্তু বিয়ের দিন তুই পালালি। কিছুক্ষণ চুপ থেকে চোখ মুছে আবার বলতে শুরু করলেন, তুই পালানোর পর তোর দাদু ভেতর থেকে ভেঙে পড়লেন। চিন্তায় দুশ্চিন্তায় উনি আরও অসুস্থ হয়ে গেলেন। তোর যাওয়ার 13 দিনের মাথায় তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। তবে আমার মনের ভেতর একটা শান্তি এই ভেবে লাগছিল, কারণ তিনি যাওয়ার আগে আমার দুই ছেলেকে এক ছাদের নিচে এনে দিয়েছিলেন। তো চাচুকে বোঝালাম এই বাড়িতে থাকার জন্য। ফায়েজ অবশেষে রাজিও হয়ে গেল। তো চাচুর অফিস অনেক দূরে ছিল, তাই উনি কাছাকাছি অফিস তৈরির ব্যবস্থা করতে শুরু করলেন। রুহি আর ফায়েজ দুজনেই সেই কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল। এই জন্য নিশি আর নুহাকে এ বাড়িতে রেখে গিয়েছিল। আফিয়ার চোখের কোণে জল চিকচিক করছিল। কিছুক্ষণ থেমে আবার বলল, তবে এই সময়টাতেই তোর মা নুহাকে একদম সহ্য করতে পারত না। তার মনে হতো নুহার জন্যই তুই বাড়ি ছেড়ে চলে গেছিস। তোর বাবার সঙ্গে কথায় কথায় তর্ক করত, নুহাকে নানা অপমানজনক কথা বলতো। কিন্তু নুহা, সে সব কিছু চুপচাপ সহ্য করত, কখনো কিছু মনে করতো না, বরং সব কথা শুনে হাসি মুখে থাকতো। শান্তশিষ্ট হাসি খুশি নুহা আর একটু চঞ্চল। দিনগুলো ভালোই চলছিল, কিন্তু সব কিছু তছনছ করে দিল সেই দুর্বিষহ দিন, যেদিন তোর চাচু আর চাচি আমার অ্যাক্সিডেন্টের খবর পেলাম। দুর্ঘটনারা দুজনেই চলে গেল। তোর চাচু আর চাচি আমার অ্যাক্সিডেন্টের খবরটা নুহা কিছুতেই মেনে নিতে পারছিল না। সে বিশ্বাসই করতে চাইছিল না এটা অ্যাক্সিডেন্ট। কেন জানি না বারবার বলছিল তার বাবা মাকে খুন করা হয়েছে। তোর বাবা নুহার এই কথাগুলোকে অতটা গুরুত্বও দেয়নি। কিন্তু তারপর থেকে নুহা কেমন যেন বদলে গেল। সেই শান্ত শিষ্ট ভদ্র হাসি খুশি মেয়েটা হঠাৎ একদম অন্যরকম হয়ে গেল। কথায় কথায় তর্ক করা, ছোটোখাটো বিষয়ে রাগ করে চেঁচামেচি করা, আর সারাক্ষণ গম্ভীর মুখে ঘুরে বেড়ানো, এটাই যেন নুহার নতুন স্বভাব হয়ে গেল। বাড়ির কারো সঙ্গেই সে আর ভালোভাবে কথা বলে না। তোর মায়ের সঙ্গে তো কথায় কথায় ঝগড়া লেগে থাকে। তোর ফুপি আর তোর বাবার কথাও সে শোনার প্রয়োজন মনে করে না। এমনকি বাড়ির অন্য কেউ কিছু বললেও সে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়ই না। আফিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে মেয়েটার কোনো দোষ নেই দাদু ভাই। অতটুকু বয়সে এত কিছু সহ্য করেছে, তার পক্ষে সব কিছু ঠিকভাবে নেওয়া সম্ভব ছিল না। তার গলা কাঁপছিল, চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া অশ্রু মুছতে মুছতে আবার বলল, নুহা আসলে ভেতর থেকে খুব একা। তার জীবন থেকে সবাই যেন একে একে হারিয়ে গেছে। ওর খুব দরকার এমন একজন মানুষের যাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে, এমন একজন যে তাকে বুঝবে, তার পাশে থাকবে আর তাকে ভালোবাসবে। দাদু ভাই, আমি ওকে আবার আগের মতো হাসি খুশি দেখতে চাই, সেই মিষ্টি হাসি, প্রাণোচ্ছল নুহাকে। এর মধ্যে নিচ থেকে আরিফার তীক্ষ্ণ গলা শোনা গেল, আহির কোথায় তুই? তাড়াতাড়ি নিচে আয়। আহির আফিয়া চোখে দেখে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, শান্ত হন দাদি, সব ঠিক হয়ে যাবে। আমি এখন আসি, আম্মু ডাকছে। আহির নিচে নেমে আসতেই আরিফা তাড়াহুড়ো করতে করতে বললেন, আহির, টেবিলে কিছু নাস্তা দিয়েছি, সবার সঙ্গে খেয়ে নে, আমাকে এখনই বেরোতে হবে। আহির কিছু বলার আগে পাশে দাঁড়িয়ে থাকা নিশি বলল, দেখুন চাচি আম্মা, আপুর কিন্তু কোনো দোষ নেই, তাই আপনি অযথা আপুর সঙ্গে ঝামেলা করবেন না। আহির একটু অবাক হয়ে বলল, কি হয়েছে আম্মু? আরিফা এক মুহূর্ত নিশির দিকে তাকিয়ে থেকে বললেন, দেখ নিশি, আমি নুহাকে অনেকবার বলেছি এসব থেকে দূরে থাকতে, কিন্তু সে একবারও আমার কথা শোনে না। তুই বল, কে কার বউকে মারলো না মারলো সেটা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে নাকি নুহাকে? তার জন্য আইন আছে, তাহলে সে কেন এসব ঝামেলা জড়াবে? বাড়ির মান সম্মানের কথা ভাবে নাই মেয়েটা। বলে তিনি বের হতে যাবে, তখন আহির বলল, আম্মু আমিও যাব। আহির আর আরিফা একটা বাড়ির সামনে এসে গাড়ি থেকে নামতেই দেখতে পেল বাড়ির সামনে অনেক মানুষের ভিড় জমেছে। আশেপাশের কোলাহল স্পষ্ট বোঝা যাচ্ছিল কিছু একটা গুরুতর ঘটনা ঘটেছে। আহির ভিড় ঠেলে এগিয়ে গেল। ভেতরে ঢুকতে যা দেখলো তা দেখে আহির থমকে গেল।
নোহার হাতে একটা লাঠি, আর সেই লাঠি দিয়ে সে সামনে দাঁড়ানো এক ব্যক্তিকে সমানে আঘাত করছে। চারপাশের লোকজন এই দৃশ্য দেখে হতভম্ব, কেউ থামানোর সাহস করছে না। নোহা আহির এক ছটকে গিয়ে লাঠিটা ধরে ফেলল। নোহা ঘুরে তাকাতেই তার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তার চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা ঝলক দিলেও সে লাঠি ছাড়ল না। পেছন থেকে আরিফা বেগম চিৎকার করে উঠলেন, নোহা, এসব কি করছো তুমি? তারপর দ্রুত নোহার কাছে গিয়ে কঠিন গলায় বললেন, এই মুহূর্তে চলো এখান থেকে। নোহা তার জায়গা থেকে নড়ল না, বরং শক্ত গলায় বলল, আপনারা এখানে কেন এসেছেন? আর আপনি লাঠিটা ছাড়ুন। আরিফা তার ধৈর্য হারিয়ে ফেললেন। অনেক হয়েছে, এবার চলো। তিনি নোহার হাত ধরে জোরে টানতে টানতে তাকে ভিড় থেকে বের করে গাড়ির কাছে নিয়ে এলেন। গলায় কঠোর সুর এনে বললেন, চুপচাপ গাড়িতে বসো। নোহা চমকে উঠে বলল, আজব তো, আমি আপনার সঙ্গে কেন যাব? আর আপনি আমার বিষয়ে কেন এত ইন্টারফেয়ার করছেন? আরিফা গাড়িতে বসে গম্ভীর কণ্ঠে আহিরকে বললেন, ওকে বলো চুপচাপ গাড়িতে বসতে, এত লোকের মাঝে আমি কোনো ঝামেলা চাই না। আহির শান্ত গলায় বলল, নোহা, আপনি গাড়িতে উঠুন, বাড়িতে গিয়ে যা বলার বলবেন। আমি আমার গাড়ি নিয়ে এসেছি। আহির ড্রাইভারকে ইশারা দিয়ে বলল, ড্রাইভার চাচা, ওনার গাড়িটা নিয়ে আসুন, আমি ড্রাইভ করছি। নোহা এক মুহূর্ত চুপ থেকে আহিরের দিকে তাকালো, যেন কিছু বলতে চাইছে, কিন্তু কিছু না বলে গাড়ির দরজা খুলে উঠে বসে পড়ল। আরিফা বেগম গাড়ি থেকে নেমে নোহার হাত ধরে শক্ত হাতে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে এলেন। বাড়ির ভেতরে ড্রয়িং রুমে সবাই বসেছিল। বাইরে তখন সন্ধ্যা নামতে চলেছে। রৌফ মিরও অফিস থেকে ফিরে এসে সেখানে বসেছিলেন। আপনি কি করছেন? ছাড়ুন আমাকে। আপনার সাহস হয় কী করে আমার সাথে জোর জবরদস্তি করার? আরিফা ক্ষিপ্ত হয়ে উত্তর দিলেন, এইভাবে বাড়ির মানসম্মান, বংশের মানসম্মান নষ্ট করে এই কাজকর্ম করার সাহস হয় কী করে তোমার? নোহার চোখে এক মুহূর্তের জন্য ক্ষোভের ঝলক ফুটে উঠল। তারপর সে ঠান্ডা গলায় বলল, আপনার কি মনে হয় আমি কাউকে ভয় পাই? আর আমি আসলে করেছিটা কি? রমা আন্টি আমাদের বাড়িতে কাজ করেন। ওনার স্বামী প্রায়ই তাকে মারধর করে। এতদিন সে চুপ ছিল, কিন্তু আজ যেটা হয়েছে সেটা সহ্য করা সম্ভব ছিল না। আজ ওনার মাথায় 7টা সেলাই দিতে হয়েছে, কিন্তু তাও আমি কিছু বলবো না। আপনাদের বলার মতো কিছুই নেই। রৌফমির ঠান্ডা গলায় বললেন, কিন্তু নোহা, এসব তো পুলিশের কাজ, তাই না? তুমি কেন ঝামেলা করতে গেছো? তুমি ভুলে যাবে না তুমি মীর বংশের এক সদস্য, আমাদের একটা সম্মান আছে। এসব করে তুমি আমাদের মানসম্মান নষ্ট করছো। আমি জানি আমি মীর বংশের সদস্য, কিন্তু আমি আপনাদের মতো কখনোই না। আমার কাছে মান সম্মানের থেকে একটা মানুষের ন্যায় পাওয়াটা বেশি জরুরি। আমি যা বিশ্বাস করি সেটাই করি। শেহনাজ মীর বললেন, তাই বলে মারপিট করবে? তুমি পুলিশকে ডাকতে পারতে। পুলিশকে ডেকেছিলাম ফপি, তবে পুলিশ আসার আগে উনি আমার সামনে আবার ওনার স্ত্রীর গায়ে হাত তুলছিলেন। তো আমি কি করতাম? আর যাই হোক, সবাই যখন এখানে আছে এবং চাচুও যখন আছে, তখন আমি একটা কথা সবাইকে বলতে চাই। আর কিছুদিন পর আমার অনার্স শেষ হবে, তাই আমি চাই এবার আমি আমার আব্বুর অফিসে বসবো। আপনি যত দ্রুত সম্ভব আমাকে সবটা বুঝিয়ে দিলে ভালো হয়। রৌফমির একটু অবাক হয়ে বললেন, তুমি অফিসে বসতে চাও? তখনই পাশ থেকে শেহনাজ মীর বললেন, ভাইজান, নোহা তো ঠিক কথাই বলছে। সে এখন যথেষ্ট বড় হয়ে গেছে। ফায়েজ ভাইয়ের সব কিছু তো তাদের দুই বোনেরই নামে, তাই ওদের সব কিছু ওদের বুঝিয়ে দেওয়া উচিত। তাতে সমস্যা কী? রৌফমির একটু ভেবে বললেন, ঠিক আছে নোহা, তুমি তাহলে সমস্ত দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত, তাই তো? তবে আমি আরও কিছুদিন সময় নিতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তার আর দরকার নেই। আরিফা, কালকে বাড়িতে একটা অনুষ্ঠান হবে, যাদের ইচ্ছা দাওয়াত করো। আত্মীয় স্বজন এবং আমার অফিসের কিছু লোকও আসবে। কালকেই আহির আর নোহার বিয়েটা সবার সামনে নতুন করে স্বীকৃতি দেব। আমি চাই আহির এবং নোহা শুধু কোম্পানির দায়িত্বই নয়, এবার সংসারের দায়িত্বও যেন তারা সম্মিলিতভাবে গ্রহণ করে। ঠিক বলছি তো আম্মা? রৌফের কথায় ঘরটি মুহূর্তের মধ্যে যেন এক চাপা উত্তেজনা ভরে উঠল। তার প্রতিটি শব্দে এমন দৃঢ়তা ছিল যে কেউ যেন কোনো প্রশ্ন করার সাহস পেল না। আফিয়া বেগম কিছুক্ষণ নীরব থাকলেন। তার মুখে হবে কিছুটা চিন্তা এবং সংশয়ের ছাপ ছিল। তারপর তিনি ধীরে ধীরে বললেন, কিন্তু রৌফ মীর তার মায়ের দিকে এক গভীর দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে প্রতিক্রিয়া জানালেন, আর কোনো কিন্তু নয় আম্মা। নোহা আর আহির যথেষ্ট বড় হয়ে গেছে, এবং নোহা শুধু ফায়েজ মীরের মেয়ে নয়, আহির ইবনান মীরের স্ত্রী, এই বাড়ির বউ। সেটা ভুললে চলবে না। সে শুধু অফিসের দায়িত্ব নিলেই তো হবে না, সেই সাথে স্বামী এবং সংসারের দুইটি দায়িত্ব নিতে হবে। কথাগুলো শেষ করে রৌফ মীর সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেলেন। তার ভারী পদক্ষেপের প্রতিটি শব্দের যেন ঘরের নিস্তব্ধতাকে আরও গভীর করছিল। উপস্থিত সকলেই এক অজানা ঝড়ের আশঙ্কায় চুপ করে বসে রইল। প্রতিটি মুখে চিন্তার ছাপ। কেউ কিছু বলতে চাইছে না। সবাই জানে এরপর নোহা কী করতে পারে, কিন্তু সবার ভাবনাকে উপেক্ষা করে নোহা হঠাৎ চুপচাপ কোনো দ্বিধা না করেই সিঁড়ি থেকে এগিয়ে গেল।
তার হাঁটার ভঙ্গি যেন এক প্রকার দৌড়ানোর মতো, তবে সেখানে ছিল এক ধরনের আত্মসংযম। উপস্থিত সকল স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার পেছনে। নিশি ঘরের দরজা খুলতেই দেখে নুহা মেঝেতে বসে আছে। তার চোখ দিয়ে নিরবধি কান্নার ধারা গড়িয়ে পড়ছে। আর পাশে বসে আছে তার প্রিয় বিড়াল শিরু। শিরু চুপচাপ নোহার দিকে তাকিয়ে আছে, যেন সেও তার এই ব্যথা অনুভব করছে। নিশি ধীরে ধীরে নোহার পাশে গিয়ে বসলো। তার কণ্ঠে উদ্বেগ মিশেছিল। আপু, তুমি কান্না করছো? তোমার তো তর্ক করা উচিত ছিল। সবাইকে জানানো উচিত যে তুমি এই বিয়েটা মানো না। তুমি তো এই সম্পর্কটা বাঁচাতেও চাও না, তাই না? নিশি বলেই যাচ্ছিল, কিন্তু নোহা হঠাৎ নিশিকে জড়িয়ে ধরল। তার কান্না তখন আরও গভীর হয়ে উঠল। আমি জানি না নিশি, আমার ভিতরটা কেমন যেন শূন্য লাগছে। আমার অসহায় লাগছে। আমি ঘৃণা করি এই মানুষগুলোকে, এই বাড়িকে, এই সব কিছু আমার জীবনকে শেষ করে দিয়েছে। ঘৃণা করি এই সব কিছু, আর ঘৃণা করি 6 বছর আগে যাকে দিয়ে সব কিছু শুরু হয়েছিল ওই মানুষটাকে। সংসারের থেকে তো ভালো আমি। ঠিক তখনই দরজায় নক করার শব্দ হলো। নিশি উঠে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। দরজার ওপাশে আহির দাঁড়িয়ে। তার মুখে এক ধরনের অদ্ভুত অস্থিরতা স্পষ্ট। আমি একটু নোহার সাথে কথা বলতে চাই। নিশি দরজার সামনে বাধা হয়ে দাঁড়ালো। তার চোখে স্পষ্ট বিরক্তি। দেখুন, আপনি চলে যান। আমার আপু এখন আপনার সাথে কথা বলতে চায় না। আহির কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। দরজার ফাঁক দিয়ে সে এক ঝলক নোহার মেঝেতে বসার চেহারাটা দেখতে পেল। আহির দরজার বাইরে থেকে বলল, নোহা, একবার আমার কথাটা শুনুন। আমি বেশি সময় নেব না। নিশি রেগে গিয়ে বলল, দেখুন। কিন্তু তার কথা শেষ হওয়ার আগে নোহা হঠাৎ বসা থেকে উঠে বলল, ওনাকে আসতে দে। নিশি কিছুটা বিস্মিত হয়ে নোহার দিকে তাকালো। আপু, তুমি? নিশি অসন্তুষ্ট মুখ নিয়ে ধীরে ধীরে দরজা থেকে সরে দাঁড়ালো। আহির ঘরে ঢুকে নোহার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইল। তারপর গভীর শ্বাস নিয়ে বলল, নিশি, তুমি একটু বাইরে যাও। আমি নোহার সঙ্গে একা কথা বলতে চাই। নিশি প্রতিবাদী সুরে বলল, কেন? নোহা ঠান্ডা গলায় বলল, নিশি, বাইরে যা। নিশি বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার পায়ের ভারী শব্দগুলো ঘরের নীরবতাকে আরও গভীর করলো। আহির নোহার দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো, যেন নিজের কথাগুলো সঠিকভাবে প্রকাশ করার জন্য সাহস জোগাড় করছে। তারপর গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বলল, নোহা, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, আর তা স্বাভাবিক। যে মানুষ বাসর রাতে নিজের স্ত্রীকে ফেলে পালিয়ে যায় তার উপর রাগ হওয়াটাও খুবই যৌক্তিক। আমি এটাও জানি এই কয়েক বছর আপনার জন্য কতটা কঠিন ছিল। আপনি অনেক কিছু সহ্য করেছেন। আপনার সেই কষ্টগুলো আমি চাইলেও মুছে দিতে পারবো না। এটা আমার দুর্বলতা। তবে আমি এটা বলতে এসেছি, আপনি যদি এই সম্পর্কটাকে আর এগিয়ে নিতে না চান তাহলে কেউ আপনাকে জোর করবে না। আমি এখানে শুধু আমার এবং আমার ফ্যামিলির মানুষগুলো আপনার সাথে যে সব ভুল করেছে সেই সব ভুলের জন্য ক্ষমা চাইতে এসেছি। আমি চাই না আমার জন্য আপনি কষ্ট পান, আর না তো আমি আপনার অস্বস্তি এবং খারাপ লাগার কারণ হতে চাই। আমি নিজেও চাই না এই উদ্ভট সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। আমার জন্য আপনার জীবনে যে অস্বস্তি, অপমান আর কষ্ট এসেছে তার জন্য আমি সরি। আমি জানি আপনি আমাদের এই সম্পর্কটাকে মন থেকে স্বীকার করেন না, কিন্তু তাও কোনো না কোনোভাবে আমরা স্বামী স্ত্রী। আর তাই। আহিরের কথা শেষ হওয়ার আগে নোয়া হঠাৎ থেমে গিয়ে কঠোর সুরে বলল, 1 মিনিট, আপনি স্বামী স্ত্রী বললেন? লজ্জা করছে না আপনার আমাকে নিজের স্ত্রী বলতে? আপনি আসলে এখানে কি জানতে এসেছেন? আমি আপনাকে কতটা অপছন্দ করি? আমি আপনাকে শুধু অপছন্দই করি না, বরং আপনাকে চরমভাবে ঘৃণা করি, সেটা আপনি জানেন? আপনি কতটুকু জানেন যে আমার সাথে কি হয়েছে, আমি কি সহ্য করেছি আপনার জন্য? আপনার কোনো ধারণা আছে? আপনি তো বিয়ে করে বউকে রেখে নিজের মতো পালিয়ে গেলেন, কিন্তু আমি জানি আমাকে কি সহ্য করতে হয়েছে। আপনি জানেন, প্রথমে তো বিয়ের বিষয়টা গোপন রাখার কথা ছিল, কিন্তু আপনি পালানোর পর সবাই সব জেনে গেল। আমি সবার কাছে হাসির পাত্র হয়ে গেলাম। প্রতিদিন নতুন করে লজ্জার সম্মুখীন হতে হতো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্কুল বদলাতে হলো, কারণ স্কুলে গেলে আমার সহপাঠীরা, এমনকি পুরো স্কুলের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। কেবল আমার বিয়ে হওয়ার জন্য নয়, সেটা হয়তো মেনে নিত, কিন্তু আমার বর আমাকে ফেলে পালিয়ে গেছে বিষয়টাই যেন তাদের হাসির খোরাক হয়ে উঠল। সবাই মিলে নানা কথা বলতো। ছোটরা তো বটেই, বড়রাও তাতে যোগ দিত। এমনকি আপনার মা, আপনার নিজের মা, তার আচরণেও সেই একই অবহেলা। নোহা এক মুহূর্ত থেমে এক দীর্ঘশ্বাস ফেলল। তারপর তার ঠোঁটের কোণে একটি তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আপনি তো চাইলে পারতেন না বিয়ের আগেই পালাতে? তখন কি এত কিছু হতো? কিন্তু না, আপনি সেটা করেননি। আপনি সব কিছু ঘটতে দিলেন, তারপর নিজের মতো পালিয়ে গেলেন। এই বাড়িতে আসার পর থেকে আমার জীবন থেকে সব কিছু হারানো শুরু। আমার সব স্বপ্ন, সব ইচ্ছে, সব রঙিন দিন যেন একে একে মুছে গেছে। আমার আব্বু আম্মুকে হারিয়েছি, কিন্তু জানেন সবচেয়ে বড় যে জিনিসটা আমি হারিয়েছি সেটা হলো আমার নিজেকে।
আমি হারিয়েছি আমার হাসি, আমার খুশি, আমার সেই হ্যাপি লাইফ। সব কিছু যেন ধীরে ধীরে এক অদৃশ্য ধোঁয়ায় হারিয়ে গেছে। নোহা চুপ করে কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো, যেন নিজের কথার ভার নিজেই সামলাতে পারছে না। তারপর ধীরে ধীরে মাথা তুলে বলল, আমি তো এমন ছিলাম না। আমি ছিলাম প্রাণবন্ত, হাসি খুশি। জীবনে দারুণ স্বপ্ন ছিল আমার, কিন্তু সবাই মিলে আমাকে অবাধ্য করেছে এমন হতে। তারা আমাকে এমন এক মানুষে পরিণত করেছে যাকে আমি নিজেই চিনতে পারি না। আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। এবার আপনি বলুন, এখন আমার কি করা উচিত? আমার কি আপনার ফিরে আসার আনন্দে উৎসব করা উচিত? হাসি খুশি হয়ে সবাইকে জানানো উচিত যে আমার স্বামী ফিরে এসেছে, নাকি আপনার বাবার কথা মেনে নেওয়া উচিত? তার ঠোঁটের কোণে একটি তিক্ত হাসি ফুটে উঠল। কিন্তু তার থেকেও বড় কথা, জানেন, এই পৃথিবীতে যত মানুষকে আমি অপছন্দ করি তার মধ্যে আপনি সবার আগে। আর সে আপনাকে নিয়ে পুরো জীবন কাটাবো? কখনোই না, প্রশ্নই আসে না। আমি তো আপনার সাথে এক মুহূর্ত কাটাতে চাই না। আপনার অনুপস্থিতি যতটা যন্ত্রণা ছিল, আপনার উপস্থিতি আমার জন্য তার থেকেও বেশি অসহনীয়। এত কিছুর পরও আজকে আপনি হঠাৎ ফিরে এলেন আর আমাকে আপনার সাথে সংসার করতে হবে। বাহ, সবার কি সুন্দর বিচার, তাই না? আহির গভীর একটা নিঃশ্বাস নিল। তার কণ্ঠস্বরে অনুতাপের স্পর্শ, কিন্তু চোখে এক ধরনের নির্লিপ্ততা। নোহা, আমি জানি না আমার কি বলা উচিত, তবে আপনার কেন মনে হলো যে আমি আপনার সঙ্গে সংসার করার জন্য এত বছর পর ফিরে এসেছি? আরে আমি তো ভেবেছিলাম এতদিনে সব ঠিক হয়ে গেছে। সবাই হয়তো নিজেদের ভুল বুঝতে পেরে সেগুলো শুধরে নিয়েছে। আমি ভেবেছিলাম আপনি হয়তো এই সময়ের মধ্যে বিয়ে করে নিজের মতো করে সেটেল হয়ে গেছেন, কিন্তু বাড়ি ফিরে এসে এই পরিস্থিতি দেখতে হবে, এটা সত্যিই আমার ভাবনার বাইরে ছিল। আহির কিছুক্ষণ থেমে গভীর এক দীর্ঘশ্বাস নিয়ে তার কথা আবার শুরু করলো। যাই হোক, একটা কথা স্পষ্ট করে বলি, আপনি একা নন। আমিও চাই না এই সম্পর্কটা নিয়ে আর এগোতে। তাই আমার দিক থেকে আপনাকে কখনো এই সম্পর্ক মানতে বলা হবে না। আপনি যা চান তাই হবে। আপনার জন্য যা সঠিক মনে হবে আপনি সেটাই করতে পারেন। আমি বা কেউ আপনাকে জোর করবে না। এই বলে আহির পেছন ঘুরে চলে যেতে উদ্যত হলো, কিন্তু কিছুটা দূর গিয়ে থেমে গেল, যেন তার মনে হলো কিছু বলা এখনও বাকি রয়ে গেছে। সে ফিরে তাকালো নোহার দিকে, গলায় ভারী কণ্ঠস্বর নিয়ে বলল, আর হ্যাঁ, সব কিছুর জন্য সরি। পারলে আমাকে ক্ষমা করবেন। আর যদি সেটা সম্ভব না হয়, এই ঘৃণাটা বাঁচিয়ে রাখুন, আপনার যা ইচ্ছে। এ বলে আহির দ্রুত সেখান থেকে চলে গেল। তার কথাগুলো যেন চারপাশে এক গভীর নীরবতা রেখে গেল। আহির খাটে হেলান দিয়ে বসে আছে, তার মুখ গম্ভীর। পাশে ঈশান বসে। সালমান ঘরের ভেতর পায়চারি করছে, তার নিজের মতন করে কথা বলছে। এই জন্য বলেছিলাম, আহির, এখান থেকে গার্লফ্রেন্ড নিয়ে চল। ইউ নো হোয়াটস আই হেট ম্যারিজ। ঈশান হাসি চেপে রেখে তো বলল, তোর আসল প্রবলেম মেয়েদের সঙ্গে না, বিয়ের সঙ্গে সানবি। সালমান হাত নাড়িয়ে বলল, বিয়ের সঙ্গে? আরে ভাই, স্বামীদের বিয়ের পরের অবস্থা দেখেছিস? বিয়ে হলো একেবারে বিষের মতো। বিষ, ভুল করলেও বলো সরি, আর ভুল না করলেও বলো সরি, আর সারাক্ষণ বিভিন্ন উদ্ভট প্রশ্নের উত্তর দিতে হয়। আরে ভাই, মানুষ কি উত্তর দেওয়ার মেশিন? ঈশান ঠোঁট উল্টে বলল, আর কেমন উত্তর দিতে হয় শুনি? সালমান অভিনয় ঢং করে বলল, বেবি, আমাকে কেমন লাগছে? বেবি, আমি কি মোটা হয়ে গেছি? বেবি, আমার নতুন হেয়ার কাটটা তুমি নোটিশ করেছো? আরে ভাই, 3 ফুট লম্বা চুল থেকে 2 ইঞ্চি চুল কাটলে সেটা বোঝা যায় নাকি? তার উপর এর পাসওয়ার্ড দাও, ওর পাসওয়ার্ড দাও, বার্থডে মনে রাখো, অ্যানিভার্সারি মনে রাখো, এটা করো ওটা করো। এর থেকে তো ভালো আমি মরে যাই। কিন্তু আহিরকে দেখ, ওর মুখ দেখে মনে হচ্ছে যেন ও আর বাঁচতে চায় না। ঈশান একটু হেসে বলল, আহির ভাই, এটা কি সত্যি? আহির একটু গম্ভীর মুখে বলল, তোরা দুজন ঈশান নিজের ঘরে যা, আর সালমান তুইও যা। ঠিক তখনই নিশি ঘরের দরজায় এসে দাঁড়ায়, মুখে উদ্বেগের ছাপ। ভেতরে আসতে পারি? সালমান বলল, এসেই যখন পড়েছ তখন তো না বলতে পারি না। আহির সালমানকে থামিয়ে বলল, সালমান, এসো। নিশি, কিছু দরকার? নিশি একটু ভেবে বলল, আমি বলতে চাইছিলাম, আপু আপনার সাথে থাকতে চায় না। আপু এমনিতেই অনেক কষ্ট সহ্য করেছে, আপনি তার কষ্ট আর বাড়াবেন না। আপু এই বিয়েটা মেনে নিতে পারবে না। আপনি যদি চাচুকে বলেন, উনি হয়তো আপনার কথা শুনবেন। এক মুহূর্তে নীরবতা। সালমান হেসে উঠল, তবে তার কণ্ঠের তিক্ততা স্পষ্ট। 6 বছর আগে যখন ও বাঁচতে চেয়েছিল তখন কেউ ওর কথা শোনেনি, আর আজ যখন ও নিজের ইচ্ছেতে মরতে চাইছে তখন কেন সবাই ওর কথা শুনতে চাইছে? নিশি একটু চমকে বলল, মরতে চাইছে মানে? সালমান একটু হেসে বলল, আপনার এই ছোটো মাথায় এত বড় কথা ঢুকবে না। নিশি শান্তভাবে বলল, আমার মাথা ছোট হতে পারে, কিন্তু বোঝার জন্য ব্রেন আছে, যেটা আপনার মোটা মাথায় নেই। সালমান একটু বিরক্ত হয়ে বলল, জান তো, নিজের কাজ করুন, যেটা করতে পারেন। কথা তো না কাটা মরুভূমির উন্নত জাতের ক্যাকটাস কোথাকার। আহির একটু বিরক্ত হয়ে বলল, সালমান চুপ কর না। নিশি তুমি যাও, আমি দেখছি ব্যাপারটা।
নিশি ঘুরে দাঁড়ালো, কিন্তু যাওয়ার বদলে ঘুরে দাঁড়ালো সালমানের দিকে। আমি যদি ক্যাকটাস হই তাহলে আপনি নিশ্চয়ই মরুভূমির শুকনো বালু সুন্দর কিছু তো ধরতেই পারেন না, শুধু বাতাসে উড়ে বেড়ান। অবশ্য আপনাকে আরও একটা নাম দিতে পারি, হ্যাঁ, মারমোসেট। বলেই নিশি চলে গেল। ঈশান আর আহির একসঙ্গে হেসে উঠল। সালমান বিরক্ত মুখে বলল, কি বলে গেল মারমোসেট? সেটি আবার কি? ঈশান হাসতে হাসতে বলল, বানরের এক নির্দিষ্ট প্রজাতি, অবশ্য ভুল কিছু বলেনি। সালমান অবাক হয়ে, কি এত বড় সাহস, আমাকে বানর বলে গেল? রাতের আধার কাটিয়ে পূর্বাকাশে রাঙা আলোর আভাস ফুটে উঠেছে। পাখিদের মিষ্টি কলরব জানিয়ে দিচ্ছে নতুন দিনের আগমন। শীতল হাওয়ায় ঝাপটায় প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সূর্যের প্রথম কিরণ গাছের পাতায় চিকচিক করছে। বাড়ির উঠোনে একপাশে কিছু লোক মিলে ডেকোরেশন করছে। নোহা খাবার টেবিলের সামনে গিয়ে কিছুটা অবাক হয়ে বলল, চাচু, বাইরে এসব কী হচ্ছে? রৌফ মীর একটু শান্তভাবে বললেন, কেন, কালকেই তো বললাম সবটা। আজকে বাড়িতে একটা অনুষ্ঠান হবে আর তারই প্রস্তুতি চলছে। নোহা রাগান্বিত হয়ে বলল, আপনি আমার অনুমতি না নিয়ে এসব করতে পারেন না। আমি এই বিয়েটা মানি না, আর না তো ভবিষ্যতে কখনো মেনে নেব না। রৌফ মীর সামান্য চুপ থেকে কঠোর সুরে বললেন, দেখো নোহা, যেটা হয়ে গেছে সেটা তুমি চাইলে বদলাতে পারবে না। তুমি চাও বা না চাও, মানো বা না মানো, আহির তোমার স্বামী, আর এটা তোমাকে মেনে নিতেই হবে। এর আগেও এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু এবার আমি সকলের মুখ বন্ধ করতে চাই। নোহা অবাক হয়ে বলল, আপনি এমনভাবে কথা বলছেন যেন আমার কোনো কথার গুরুত্ব নেই। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ঠিক করব আমি কার সাথে থাকবো আর কার সাথে থাকবো না। রৌফ মীর শান্ত তবে দৃঢ় গলায় বললেন, এটা কখনোই ব্যক্তিগত ব্যাপার ছিল না নোহা। এখন পুরো পরিবার ইনভলভ, তাই সব কিছু মেনে চলতে হবে। দেখো নোহা, এটা তুমি যত দ্রুত মেনে নেবে ততই তোমার জন্যও ভালো আর আমাদের জন্য। আফিয়া বেগম মৃদু কণ্ঠে বললেন, নোহা, দাদুমণি আমার সাথে চলো, আমার তোমার সাথে কথা আছে। কিন্তু দাদি, উনি আমার সাথে এইভাবে জোর জবরদস্তি করতে পারেন না। আফিয়া বেগম নোহার হাত ধরে এক প্রকার জোর করে তাকে নিয়ে গেলেন। আহির শান্তভাবে বলল, আব্বু, আপনি আবারও ভুল করছেন। এসব কেন করছেন? আমি কি বলেছি আমি বিয়েটা মেনে নিতে চাই? আপনি একবারও কি আমার সঙ্গে আলোচনা করেছেন আমি কি চাই? শুধু নোহা নয়, আমিও চাই না এসব। রৌফ মীর কঠোরভাবে বললেন, কি চাও না তুমি? বিয়ে তো হয়ে গেছে আহির, আর তুমি ভালো করেই জানো আমাদের পরিবারে ডিভোর্স হয় না। তাই না চাইলেও তোমাকে এটা মেনে নিতে হবে। তোমার আর কোনো ভুল আমি বরদাস্ত করব না। আপনার যা ইচ্ছে করুন, তবে হ্যাঁ, এবার যদি আমি ভুল করি তাহলে সেটা আর শুধরাবো না। আমি এসবের মধ্যে নেই। এটা বলেই আহির রাগে খাওয়া থেকে উঠে গিয়ে দ্রুত চলে যায়। নিশি আর অনন্যা করিডোর দিয়ে হেঁটে আসছে। হঠাৎ তাদের মুখোমুখি হয় সালমান আর আহির। সালমান তাচ্ছিল্য করে বলল, এই যে মহামারী, আপনার বোনটি কোথায়? নিশি একটু অবাক হয়ে বলল, কি বললেন আপনি? বয়রা নাকি আপনি, কানে শোনেন না? আহির রাগী সুরে বলল, সালমান, কি করছিস তুই? নিশি শান্তভাবে বলল, আপুর খোঁজ কেন চাই? আপু যা বলার বলে দিয়েছে। এই নাও, ইনি নিজের বোনের খবরই রাখেন না। আপনার বোন হঠাৎ বলেছে সে নাকি আহিরকে মারতে মেনে নিতে রাজি। সালমানের ফোন বেজে ওঠে। সালমান ফোন ধরে, আহির, বাকিটা তুই বল। আমার 3 নাম্বার গার্লফ্রেন্ড ফোন করেছে, তাও 2 দিন পর, বলেই সালমান সেখান থেকে চলে যায়। নিশি সালমানের যাওয়ার দিকে তাকিয়ে বলেছি, আচ্ছা আহির ভাই, উনি কি বলে গেলেন? আপু কি সত্যিই এমন বলেছে? আহির একটু ভেবে বলল, আম্মু বলল উনি হ্যাঁ বলার পর নাকি এসব কিছুর ব্যবস্থা করা হয়েছে। আমি সেটা জানতেই ওনার সাথে দেখা করতে চাই। উনি কি সত্যি রাজি হয়েছেন? কিন্তু কেন, আর কোথায় উনি? তখনই অনন্যা বলল, আপুকে তো বাইরে যেতে দেখলাম। সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে মীর বাড়ির চারপাশে নেমে এসেছে। গাঢ় নীল আকাশে মিটিমিটি তারা ঝিকিমিকি করছে। বাহারি রঙের আলো আলোকিত চত্বরটি সজ্জিত করা হয়েছে ফুলের মালা, ঝাড়বাতি আর দৃষ্টিনন্দন সাজসজ্জায়। গেস্টরা একে একে আসতে শুরু করেছে। সবার মুখে আন্তরিক হাসি। মীরমহলের প্রশস্ত দরজার সামনে আতিথ্যের উষ্ণতায় অভ্যর্থনা জানানো হচ্ছে সবাইকে। ভেতরে ঝলমলে সাজের মাঝে অতিথির কোলাহল আর মৃদু হেসে আলাপের শব্দ ভেসে আসছে। মীরমহলের আলো ঝলমলে পরিবেশের মাঝেও একটা অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়েছে। বাড়ির সবার মুখ থেকে হাসি হারিয়ে গেছে, কপালে চিন্তার ভাঁজ। একটু আগেও যে অতিথিরা আসায় এক উৎসবমুখর পরিবেশ ছিল, এখন সেখানে নীরবতা নেমে এসেছে। কারণ একটাই, নোহাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে। আরিফা বেগম রাগে গজগজ করছেন, এই মেয়ে আমাদের মান সম্মানের পেছনে কেন পড়েছে? সকালে পর্যন্ত না করছিল, হঠাৎ করে রাজি হয়ে গেল, আর এখন উধাও। এটা কি হলো? এখন কি হবে? বাইরে সবাইকে মুখ দেখাবো কেমন করে? আফিয়া শান্তভাবে বললেন, শান্ত হও বৌমা, নোহা এমন কিছু করবে না যাতে আমাদের ছোট হতে হয়।
আরিফা বিষণ্ণ হয়ে বললেন, আম্মা আপনি এখনও এসব বলছেন? ঈশান উদ্বিগ্ন হয়ে আহিরের কাছে গিয়ে বলল, আমি জানতে পেরেছি নোহা কোথায়। আহির গম্ভীরভাবে বলল, চল, তবে এখন বাড়ির কাউকে কিছু বলবি না। ঈশান আর আহির একটি জায়গায় থামল, একটা অনাথ আশ্রম। আহির আর ঈশান ভিতরে গিয়ে দেখল নোহা একটা ঘরে বসে সব বাচ্চাদের সাথে গল্প করছে। আহিরকে দেখে নোহা এক মুহূর্ত থমকে গেল, যেন এটা সে কখনোই আশা করেনি। আহির সোজা নোহার কাছে গিয়ে বলল, নোহা বাড়িতে সবাই আপনার অপেক্ষা করছে, চলুন। নোহা কিছুটা অবাক হয়ে বলল, আপনি এখানে কি করছেন? আর আমি আপনার সাথে কোথাও যাব না, আপনি চলে যান। আহির শান্ত গলায় বলল, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ চলুন আমার সাথে, বাড়িতে অনেক মেহমান, আপনি না গেলে সমস্যা হবে। নোহা ঈশানের দিকে তাকিয়ে বলল, ঈশান আপনি নিয়ে এসেছেন ওনাকে? আদত আপনারা সবাই একই, যাই হোক ফেরত যান, আমি কোথাও যাচ্ছি না। আহির দৃঢ়তার সঙ্গে বলল, আমাকে জোর করতে বাধ্য করেছেন আপনি। বলেই আহির নোহার হাত ধরে এক প্রকার জোর করে নিয়ে আসতে লাগলো। নোহা হতভম্ব হয়ে বলল, আহির এসব কি করছেন আপনি? আপনার সাহস হয় কি করে? এসব করার কে বলুন তো আপনি? আহির কোনো কথা বলল না। নোহাকে গাড়ির কাছে এনে বলল, ঈশান ওনাকে চুপচাপ গাড়িতে বসতে বল, না হলে আমাকে কিছু করতে হবে। নোহা দৃঢ় কণ্ঠে রাগ মিশিয়ে বলল, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি, আপনি এতটা জঘন্য আমি ভাবতেই পারিনি। ঈশান নরমভাবে বলল, নোহা প্লিজ এখানে কোনো ঝামেলা করো না, প্লিজ গাড়িতে ওঠো। নোহার মুখে তীব্র রাগের চিহ্ন, কিন্তু সে আর কিছু বলল না। গাড়ির ভিতরে বসে একপাশে তাকিয়ে নিঃশব্দে গন্তব্যে পৌঁছালো। বাড়িতে ঢুকতেই সবাই অবাক হয়ে গেল। রৌফ মির রাগান্বিত সুরে বললেন, কোথায় ছিলে তুমি? বিয়েতে রাজি হওয়ার পর এসবের কি মানে? ঈশান শান্তভাবে বলল, মামু ও তো চলে এসেছে, এটা নিয়ে আর কথা বাড়াবেন না। আরিফা রাগী গলায় বললেন, চলে এসেছে, এসে উদ্ধার করেছে আমাদের। আমার না তোমার সাথে তর্ক করারও সময় নেই, বাড়িতে অতিথি ভর্তি, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো। নোহা কিছু না বলে দ্রুত উপরে চলে গেল। তার মুখের অভিব্যক্তি কেমন যেন অপ্রকাশিত এক তিক্ততা ধারণ করেছিল। কিছুক্ষণের মধ্যে উপর থেকে নোহার গলা শোনা গেল, আহির একবার উপরে আসুন, আপনার সাথে দরকারি কথা আছে। ঘরে পা রাখতেই আহিরের দৃষ্টি স্থির হয়ে গেল, যেন সময় এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছে। তার চোখ আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির উপর। নোহা। নোহার পরনে লাল রঙের একটা শাড়ি, সূক্ষ্ম চুরির কাজ করা শাড়ি, হালকা গহনার আভা তার কোমল গাত্রবর্ণের সঙ্গে মিশিয়ে এক অনন্য দীপ্তি ছড়াচ্ছে। আর হালকা সাজ, তাতে যেন তার সৌন্দর্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। আহির কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। অবশেষে আসলেন। নোহার কথা আহিরের হুঁশ ফিরল। মুহূর্তেই আহির চোখ সরিয়ে নিল। খানিকটা স্বাভাবিক হয়ে বলল, আপনার পরিকল্পনা নষ্ট করার জন্য দুঃখিত। যদি ভুল না করি এসব তো আপনার প্ল্যানই ছিল, তাই না? নোহা হাসল, হ্যাঁ, প্রথমে বিয়েতে রাজি হওয়া, তারপর পালিয়ে যাওয়া, এসব তো আপনার কাছ থেকেই শেখা। তবে আমার মনে হয় এত সহজে ধরা দেওয়া উচিত হয়নি। আহির ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি টেনে আনলো। আপনার মনে হয় না আপনি ভুল করেছেন? আপনি ভালো করেই জানেন এতে আপুর মানসম্মানের ব্যাপার ছিল, আর আমি সেটা আরও একবার নষ্ট হতে দিতে চাইনি, তাই এসব করেছি। ভুল? নোহা একটু এগিয়ে এলো, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। ভুল তো একটা করেছি, আমার শাহেরের জন্মদিনে যাওয়া উচিত হয়নি, অন্য কোথাও যাওয়া উচিত ছিল। আমি ভাবলাম এখানকার নাটক শেষ হলে ফিরে আসবো, তো বেশি দূরে যাওয়ার দরকার কি? তবে আপনি এমন কিছু করবেন আমি ভাবতে পারিনি। একটু থেমে আবার বলল, থাক সেসব কথা, মূল বিষয়ে আসি। আমি নিচে যাব, সবার সাথে দেখা করব, তবে আমার একটা শর্ত আছে। নোহা ধীরে ধীরে একটি কাগজ এগিয়ে দিল আহিরের দিকে, যেন এটি কোনো সিদ্ধান্ত নয়, বরং একটি একপাক্ষিক ঘোষণাপত্র। এগুলোই আমার শর্ত, বা হতে পারে আপনার জন্য শাস্তি। তবে আপনি চাইলে শর্ত নাই মানতে পারেন, তাতে বেশি কিছু হবে না। যদি আপনি শর্ত না মানেন, আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। তবে এতে মনে হয় না আপনার আর আপনার বাবার খুব একটা লাভ হবে। এতগুলো লোক বাড়িতে মানসম্মানের তো একটা ব্যাপার আছে, তাই না? আহির কাগজটি নিয়ে পড়ল। তার চোখে এক ধরনের গভীর চিন্তা। কিছুক্ষণের জন্য সে চুপ থাকলো। এক মুহূর্তের জন্য কাগজের প্রান্ত ধরে শ্বাস নিল, তারপর শান্ত গলায় বলল, ঠিক আছে, তবে এই শর্তে দেওয়ার সময় শেষ হওয়ার পর কি হবে? সেদিন আমার মুক্তির দিন হবে। এই বাড়ি, এই বাড়ির লোক আর আপনার থেকে একেবারে মুক্তি। ঠিক আছে, তবে আরেকটা কথা, সেদিন আপনি কিন্তু এই রাতের জন্য আফসোস করবেন না। নোহাকে ঘরে নিয়ে এসে নিশি দ্রুত তার কাছে চলে এলো। তার চোখে বিভ্রান্তি। আপু তুমি এসব কি করলে? সবার সামনে সব কিছু মেনে নিলে? তুমি আহির ভাইকে মেনে নিয়েছো, কিন্তু কেন? কি করেছো তুমি এসব? নোহা নিশির দিকে শান্তভাবে তাকিয়ে বলল, নিশি আমি যা করেছি ভেবে করেছি, তুই চিন্তা করিস না। রৌফ মিলের জালে এবার ওনাকেই ফাঁসাবো। ঠিক তখনই ঘরের দরজা খুলে প্রবেশ করলেন শেহনাজ মির।
তিনি দরজা বন্ধ করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নিশি অবাক হয়ে বলল, কি হয়েছে ফুপি? শেহনাজমি নুহার দিকে এগিয়ে এসে বললেন, নুহা এসব কী করলে তুমি? এসব কেন হতে দিলে? নুহা একটু অবাক হয়ে বলল, ফুপি আপনি? শেহনাজমির দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ নুহা, রৌফ তোমাকে ফাঁসাতে চাইছে, কারণ তোমার আব্বুর সমস্ত সম্পত্তি সে হাতছাড়া করতে চাইছে না। তোমার আর আহিরের বিয়েটাকে ঢাল হিসেবে ব্যবহার করছে, আর তুমি এত বুদ্ধিমতী হয়ে এসব হতে দিলা? নুহা স্বাভাবিকভাবে বলল, ফুপি আপনি এসব বলছেন, কিন্তু রৌফ মীর তো আপনার নিজের ভাই, তাই না? তখনই বাহির থেকে অনন্যার গলার আওয়াজ শোনা গেল, নুহা আপু দরজা বন্ধ করেছে কেন? দরজা খোলো। শেহনাজমি নুহার হাত ধরে কিছুটা সংকোচ নিয়ে বলেন, সেটা আরও একটা লম্বা কাহিনী, তোমাকে ফুপি পরে সব বলবে, তার আগে দরজাটা খুলে দাও। তারপর তিনি নুহার দিকে তাকিয়ে দ্রুত দরজার দিকে এগিয়ে গেলেন। নুহা নিশি কিছুটা অবাক হয়ে শেহনাজমিরের যাওয়া দেখল, কিন্তু কোনো কথা না বলে তারা একে অপরের এক ঝলক তাকিয়ে থাকলো। দরজা খুলতে হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকলো অনন্যা, ঈশান আর সালমান। তারপর তারা দ্রুত দরজাটা আটক করে দাঁড়িয়ে দিল, আহিরকে বাইরে রেখে। শেহনাজমির অবাক হয়ে বলল, কি করছিস তোরা? অনন্যা কিছুটা হাস্যের সঙ্গে বলল, আসলে ফুপি, আম্মু আর দাদি বলেছে আহির ভাই আজ থেকে এই ঘরে থাকবে। তখনই সালমান মুশকি হেসে বলল, আর যেহেতু ওটা ওদের ফার্স্ট নাইট, তাই আমরা দরজা আটকাচ্ছি। সরি আন্টি, আপনি যদিও এখনও ইয়াং আছেন, তাও আপনি তো সিনিয়র সিটিজেন, তাই আপনি এখানে থাকতে পারবেন না, প্লিজ যান। আহির কালকে আমার সাথে একটু দেখা করবি, তোর সাথে কথা আছে। শেহনাজমির আর কিছু না বলে এক ঝলক তাকিয়ে চুপচাপ ঘর থেকে চলে গেলেন। নিশি হঠাৎ করে এগিয়ে এসে উত্তেজিত কণ্ঠে বলল, অনন্যা এসব কী করছিস? আর আহির ভাই এখানে থাকবে মানে? তাহলেই আমি কোথায় থাকবো? সালমান মুচকি এসে বলল, আপনি মরুভূমিতে আর নয়তো বনজঙ্গলে চলে যান। নিশি তীব্র কণ্ঠে উত্তরে বলল, বনজঙ্গলে চলে যাব? বনজঙ্গলে আপনার মতো বাদরেরা থাকে। সালমান স্বাভাবিকভাবে বলল, সাপেরা কি জঙ্গলে থাকে না? নিশি রাগে সুরে বলল, আপনি আমাকে সাপ বললেন? সালমান মৃদু হাসিতে বলল, কথায় কথায় না বুঝে ফোঁস যে করেন। সাপ বলবো না তো কি ব্যাং বলবো? ঈশান শান্ত গলায় বলল, থাম তোরা, যা করতে এসেছিস সেটা কর। আর নিশি, তুই অনন্যার সাথে থাকবি। যদি সমস্যা হয় তাহলে তোর জন্য আলাদা রুম রেডি করে দেবো কালকে। তাও আপাতত চুপ করবন। তারপর আহিরের দিকে তাকিয়ে বলল, আহির ভাই টাকা বের করো। আহির কিছুটা অবাক হয়ে বলল, তোরা তখন থেকে কি করছিস, আর এখন নিজের ভাইয়ের থেকে এভাবে টাকা নিবি? সালমান আহিরের দিকে তাকিয়ে বলল, তোর কাছ থেকে নেব না তো কি তোর বাপের কাছ থেকে নেব? তাছাড়া এমন করছিস কেন? আহির 6 বছর পর বউ পেয়েছি, সেই খুশিতে তোর তো আমাদের ধরে ধরে টাকা দেওয়া উচিত। টাকা না দিলে ভেতরে ঢুকতে দেব না, ফাইনাল। সালমান মুচকি এসে বলল, ভাবি কিন্তু ঘরে আছে। এবার আবার বলিস না তুই যেতে চাস না। ঈশান খানিকটা চুপ থেকে বলল, হ্যাঁ আহির ভাই, এত বছর পর বিদেশ থেকে ফিরেছ, এইটুকু দাবি তো করতেই পারি। আর আগেরবার আমরা এই সুযোগ পাইনি, কারণ তুমি তো এবার আর টাকা না নিয়ে তোমাকে বাসর ঘরে মানে নুহার কাছে যেতে দিচ্ছি না। আহির একটু ধমক দিয়ে বলল, তোরা দুইজন চুপ করবি? কত লাগবে বল? অনন্যা একটু তাড়াহুড়ো করে বলল, 10,000 হলেই হবে। আহির একটু ভ্রু কুচকিয়ে বলল, অনন্যা তুই 10,000 বানান করতে পারিস? অনন্যা অভিমানী মুখ করে বলল, ভাইয়া দাও না, অনেক রাত হয়ে গেছে। আহির একটু বিরক্ত হয়ে বলল, আমার কাছে এখন টাকা নেই, গেস্ট রুমে আমার ওয়েলেটে আছে, সকালে নিস। সালমান একটুখানি বিরক্ত হয়ে বলল, না না, তা হবে না, এখনই লাগবে। তুই আমাদের সাথে চল। এত ডেসপারেট হচ্ছিস কেন ভাবির কাছে যাওয়ার জন্য? আহির একটু চিন্তা করে বলল, ঠিক আছে চল। আহির ঘরের ভিতরে প্রবেশ করতে সালমান দরজাটি বন্ধ করে দিয়ে মজা করে বলল, অল দ্য বেস্ট। আহির কিছুটা অস্বস্তিতে ভুগতে লাগলো। চুপচাপ সামনে তাকিয়ে দেখলো নুহা খাটে হেলান দিয়ে বসে রয়েছে আর ফোনে কিছু একটা দেখছে। আহির একটু এগিয়ে গেল, কাছে যেতেই নুহা পাশ থেকে এক বালিশ তুলে আহিরের দিকে এগিয়ে দিয়ে বলল, দেখুন এক ঘরে থাকতে হয়তো আমি বাধ্য, কিন্তু এক বিছানায় আপনার সাথে নয়। আহির বালিশটা হাতে নিয়ে একটু ফিসফিস করে বলল, আমার বিছানা, আমার ঘর, আর আমাকেই বলে সর। নুহা আহিরের দিকে তাকিয়ে বলল, কিছু বললেন? আহির বালিশটা নিয়ে সোফার দিকে চলে যেতে যেতে বলল, বলছিলাম আপনাকে শাড়িতে অপূর্ব সুন্দরী লাগছে। পরের দিন সকালে নুহা ভার্সিটির জন্য প্রস্তুত হয়ে নিচে নামতেই আরিফা তাকে এক হালকা দৃষ্টিতে দেখে প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? নুহা পেছনে ফিরে তাকে একটু মৃদু হাসি দিয়ে বলল, আপনি হঠাৎ এমন প্রশ্ন করছেন? আমি কোথায় যেতে পারি? আরিফা একটু কড়া গলায় বলল, শুধু ভার্সিটি গেলেই তো হবে না, সংসারের দায়িত্বও নিতে হবে। নুহা কিছুটা অবাক হয়ে বলল, মানে রান্নাঘর থেকে শুরু করে এই বাড়ির সব দায়িত্ব তোমাকেই নিতে হবে? ছেলের বউকে সব বুঝিয়ে দিয়ে আমি এবার এইসব কিছু থেকে মুক্ত হতে চাই। নোয়া খানিকটা অবাক হয়ে আরিফার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই আহির সিঁড়ি থেকে নামতে নামতে বলল,
আম্মু আজকের মতো ওনাকে ছেড়ে দাও, ওনার পরীক্ষা আছে, আগে সেটা দিয়ে আসো, তারপর তোমার পরীক্ষা দিবে, তাই না নোহা? নোহা আহিরের দিকে একবার তাকিয়ে তারপর একটুখানি বিরক্ত হয়ে আরিফার দিকে ফিরে বলল, এখনকার মতো আপনার কোনো কথা আমি শুনতে পারবো না, সরি। ফিরে এসে যা বলার বলবেন, আপনার যা ড্রামা করার করবেন। তারপর দ্রুত পা বাড়িয়ে সোজা বেরিয়ে গেল। আরিফা রাগে ফুঁসতে লাগলেন, আহিরের দিকে তাকিয়ে বললেন, তুই এই মেয়েটার জন্য আমাকে চুপ করালি? দেখলি তো মেয়েটার ব্যবহার। ঠিক তখনই অনন্যা, সালমান, ঈশান, নিশি সবাই হইচই করতে করতে সিঁড়ি দিয়ে নেমে এলো। আরিফা বেগম সবার দিকে এক ঝলক তাকিয়ে বললেন, তোরা এমন চিল্লাচিল্লি করছিস কেন? পুরো বাড়ি মাথায় তুলছিস? এরপর তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। অনন্যা দ্রুত এগিয়ে এসে বলল, দেখো না ভাইয়া, তুমি টাকা দিয়েছিলে, তা থেকে আমাদের 4 জনের 2000 করে টাকা নেওয়ার পরও 2000 টাকা বাকি আছে, কিন্তু ঈশান ভাইয়া সেটা দিতে চাইছে না। আহির কিছুটা অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, কী রে ঈশান, ওদের সাথে এমন করছিস কেন? ঈশান কিছুটা হাসতে হাসতে বলল, দেখো আহির ভাই, প্ল্যানটা আমার ছিল, তাই এই বাকি 2000ও আমার। ভালোই ভালোই সবাইকে ভাগ করে দে, না হলে এই যে প্ল্যানটা তোর ছিল, এখন জানটাও তোর যাবে এই আহির ইবনান মীরার হাতে। তখন নিশি তার টাকাটা ঈশানের দিকে এগিয়ে দিয়ে বলল, ঈশান ভাই, তুমি আমার টাকাটা নিয়ে নাও, এমনিতে আমি ফেরতই দিতাম, আমার চাই না। তখনই সালমান তার দিকে তাকিয়ে বলল, কেন চাই না? তুমি জানো টাকার কত মূল্য? আমার জায়গায় থাকলে বুঝতে। এরপর সে গলা একটু দুঃখী ভাব যোগ করে বলল, আমার ড্যাড আমাকে বাংলাদেশি টাকায় মাত্র 50,000 টাকার মতো হাত খরচ দেয়, আর আমি কত কষ্ট করে সেটা দিয়ে হাত খরচ চালাই, কতটা কষ্ট স্যাক্রিফাইস করে আমাকে চলতে হয়। ঈশান কিছুটা অবাক হয়ে বলল, মাসে 50,000 টাকা? সালমান কিছুটা বিরক্ত হয়ে বলল, তুই কি আমাকে মারতে চাস নাকি? মাসে কেন হবে, সপ্তাহে। তারপর নিশির টাকাটা নিয়ে বলল, থ্যাঙ্কস, আমি একটু বাইরে ঘুরতে যাচ্ছি, বলে সালমান দ্রুত বাইরে চলে গেল। নিশি কিছুটা অবাক হয়ে তাকিয়ে বলল, অদ্ভুত তো, আমি কি আপনাকে দিয়েছি নাকি? গ্রীষ্মের দুপুর যেন এক অলিখিত নিস্তব্ধতা। আকাশের বুকে দীপ্তিমান সূর্য তার প্রখর তেজের চারপাশকে ঝলসে দিচ্ছে। মাঠের ফসল, গাছের পাতা, পথে ধুলোকণা সব কিছুই যেন সেই দাবদাহের সামনে ক্লান্ত নিস্তব্ধ। বাতাস পর্যন্ত গাছের ছায়া এসে হাঁপিয়ে উঠেছে। নিচতলা থেকে ভেসে আসা আরিফা বেগমের কণ্ঠস্বর ভেদ করে এলো নুহার কানে। বিরক্তি রেখা ফুটে উঠল মুখে। ডাক উপেক্ষা করার ইচ্ছে থাকলেও বারবার সেই ডাকে উপেক্ষা করাটা সম্ভব হলো না। অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামল সে। ডাইনিং টেবিলে ইতোমধ্যে সবাই বসে গেছে। নুহাকে দেখি আরিফা বেগম বললেন, কখন থেকে ডাকছি, এসো খাবার খেয়ে নাও। নুহা অনাগ্রহের সাথে বলল, এত ডাকার কী ছিল, আমি তো আসতামই। তারপর টেবিলের দিকে এগিয়ে গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। আরিফা বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন ভেবে নিচ্ছিলেন কি বলবেন। তারপর ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন, শুধু খাওয়ার জন্য তোমাকে ডাকেনি। নুহা কপাল কুঁচকে তাকালো, দেখলো আরিফা বেগমের হাতে একগুচ্ছ চাবি। ধীরে ধীরে সেটি তিনি নুহার দিকে বাড়িয়ে দিলেন। তোমার পরীক্ষা তো শেষ, তাই না? আজ থেকে এই সংসারের দায়িত্ব তোমার। চাবিগুলো নোহার হাতে তুলে দিতে দিতে বললেন তিনি। নোহা বিস্মিত হয়ে তাকিয়ে রইল, যেন কিছু বোঝার চেষ্টা করছে। এটা আমাকে দিচ্ছেন? তার কণ্ঠস্বরে অস্পষ্ট দ্বিধা। হ্যাঁ, আরিফা বেগম শান্ত গলায় বললেন, আমার শাশুড়ি আমাকে এই চাবিগুলো দিয়েছিলেন, বলেছিলেন এগুলো শুধু চাবি নয়, বরং এক বিশাল দায়িত্বের প্রতীক। আজ আমি সেই দায়িত্ব তোমার হাতে তুলে দিচ্ছি। সবাই বলে তুমি বুদ্ধিমতী, আমি আশা করি তুমি এটা যথাযথভাবে সামলে রাখবে। নোয়া ধীর গতিতে চাবিগুলো হাতে নিল। তার মনের ভিতর এক অজানা অনুভূতি খেলা করছিল, কিছুটা বিস্ময়, কিছুটা দ্বিধা। আরিফা বেগম রমাকে ডাকলেন। রমা তৎক্ষণাৎ এগিয়ে এলো। রমা, আজ থেকে এ বাড়ির দায়িত্ব নুহা আপামনির। রান্নাবান্না থেকে শুরু করে ঘরের অন্যান্য বিষয় ওনার থেকেই জেনে নেবে। রাতে কি রান্না হবে সেটাও আপামনির কাছে জিজ্ঞেস করবে। আমি আজকে একটু আমার বোনের বাসায় যাব, এখনই বের হব। রমা আজ্ঞাবহের মতো মাথা নাড়ল। আহির, তুই কবে ফিরছিস? শেহনাজ মীরের কথাটি কানে বাজতেই আহির থমকে দাঁড়ালো। ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো, চোখে বিস্ময়ের ছাপ। ফুপি, এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আগেও কথা হয়েছে, আমি তো বলেইছিলাম। শেহনাজ মীর এবার সরাসরি আহিরের চোখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ তুই বলেছিস, তবুও আমি আবার বলছি, তুই ফিরে যা আহির। তুই কি দেখছিস না, তোর আসার পর থেকে বাড়িতে ঝামেলা বেড়ে গেছে। তোর মা বাবা পাগলের মতো ওই ছোট্ট একটা মেয়ের কাছে গোটা রাজ্যের দায়িত্ব চাপিয়ে দিতে চাইছে। ও কেন এসব ঘর বাড়ি সামলাবে? ও তো কখনোই চায়নি তোর বউ হতে, তাও জোর জবরদস্তি করে তোর বাবা ওকে রীতিমতো বাধ্য করেছে। মেয়েটার জীবনের বাকিটুকু এখন শেষ হতে চলেছে, আর এই সব কিছুই কেবল তোর ফিরে আসার জন্য হয়েছে। শেহনাজ মীর এক মুহূর্তে থামলেন, তারপর গভীর শ্বাস নিয়ে বললেন,
তুই তো আমাকে কথা দিয়েছিলি আহির যে তুই আর কখনো ফিরবি না। তুই সব ভুলে গেছিস? কেন এসেছিস? আহির চোখ বন্ধ করে এক মুহূর্ত থেমে রইল। তারপর ধীরসুরে বলল, ফুপি, আমার সব মনে আছে। আজ থেকে 6 বছর আগে যখন পুরো বাড়ির লোক আমার কথা শোনেনি, তখন একমাত্র আপনিই ছিলেন যিনি আমাকে বুঝেছিলেন। আপনি আমাকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন, বিদেশে যেতে সাহায্য করেছিলেন। বিদেশে থাকাকালীনও আপনি সবসময় আমাকে সাহায্য করেছেন, আমার পড়াশোনার খরচ বহন করেছেন। এই সব কিছুর জন্য আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। একটু থেমে আহির আবার বলল, কিন্তু আমি ইতালিতে থাকাকালীন প্রতিদিন আফসোস করেছি এটা ভেবে যে আমার আসা উচিত হয়নি। নিজের ঘর, নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে থাকতে যে যন্ত্রণা অনুভব করেছি তা শুধু আমি জানি। অনেক চেষ্টা করেছি নিজেকে বুঝিয়ে নিতে। 6টা বছর পার করেছি এই ভেবে যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু পরে আমার মনে হলো নিজেকে জোর করে প্রিয় মানুষগুলো থেকে সরিয়ে রাখার চেয়ে বাড়ি ফিরে সবার কাছে মাপ চেয়ে নেওয়া ভালো। তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি শুধু আপনাকে এটুকু বলতে চাই, আমি জানি না কেন আমার ফিরে আসাতে আপনি খুশি নন, তবে আমি সরি, বাট আমি ঠিক করেছি আমি আর ফিরে যাব না। এতক্ষণে ঠান্ডা সুরে কথা বলা শেহনাজ মীরের কণ্ঠে এবার প্রচণ্ড রাগ ঝরে পড়ল। তোর যা ইচ্ছা, তুই একদম তোর বাপের মতো হয়েছিস আহির, অকৃতজ্ঞ। বাবার মতোই সবার থেকে শুধু কেড়ে নিতে জানিস, অন্যদের কষ্ট দিতে জানিস। আহিরের মুখের দিকে আর একবারও না তাকিয়ে তিনি দ্রুত চলে গেলেন। আহির স্থির দাঁড়িয়ে রইল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে, অথচ তার মনে যেন এক ঝড় বইছে। আমি কেড়ে নিতে এসেছি? শেহনাজ মীরের কথাগুলো আহিরের মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন শব্দগুলো প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করছে। আহির স্থির দাঁড়িয়েছিল, মুখটা কঠিন, দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা। শেহনাজ মীরের কথাগুলো এখনও তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন প্রতিটি শব্দ বুকের গভীরে গেঁথে গেছে। ঠিক তখনই সালমান আর ঈশান এগিয়ে এলো। সালমান কৌতূহলী দৃষ্টিতে আহিরের মুখের দিকে তাকিয়ে বলল, কি রে, তোর আবার কি হলো? ভাবি মেরেছে নাকি? সালমানের কথা শুনে ঈশান হেসে ফেলল, কিন্তু আহির কোনো প্রতিক্রিয়া দিল না। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। একেবারে নির্লিপ্ত কণ্ঠে বলল, তোর ফালতু কথা বন্ধ কর, সামনে থেকে সর। এক পাশ দিয়ে বেরিয়ে যেতে চাইল সে, কিন্তু সালমান পথ আটকে দাঁড়ালো। শোন, তোকে একটা কথা বলার ছিল। ও আসতে চাইছে। ঈশান ভ্রুকুচকে বলল, ওটাকে? ইরিনা, সালমান ধীর গলায় বলল। আহিরের চোখে এক মুহূর্তের বিস্ময় খেলে গেল, কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস। ও হঠাৎ কেন আসতে চাইছে? সালমান দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ ভাই, তুই তো জানিস আমার মা বাংলাদেশি। বাবা কাজের সূত্রে বাংলাদেশে এসে মাকে বিয়ে করেছিল। যদিও আমার নানুর বাড়ি বাংলাদেশে, বিশেষ কারণে আমার জন্মের পর কখনো এখানে আসা হয়নি। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল দেশটা দেখার। অবশেষে তোকে দেখে আমিও চলে এলাম। ইরিনারও অবস্থা একই রকম। ওর দাদুর বাড়ি এখানেই, তুই জানিস। তুই চলে এসেছিস, আমি এসেছি, তাই ও আসতে চাইছে। আহির নিষ্প্রিয় কণ্ঠে বলল, ওকে বল ও যেন এখানে না আসে। বলবি আমি বারণ করেছি। এই কথা বলে আহির দ্রুত চলে গেল, যেন এ প্রসঙ্গে আর কোনো কথা বলতে চায় না। সালমান হতাশমুখী ঈশানের দিকে তাকালো। আরে, কিন্তু আহির, ও তো অলরেডি মনে হয় আসার জন্য রওনাও দিয়ে দিয়েছে। নুহা সোফায় বসেছিল, তার চোখে স্পষ্ট অস্থিরতার রাগ, অথচ সে বাইরে থেকে সম্পূর্ণ শান্ত। রমা দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে এলো, ভয় মিশ্রিত কণ্ঠে বলল, আপামনি, দুপুরে কি রান্না হবে? যদি বলেন, অনেক বেলা হয়ে গেছে। নুহা তার দিকে তাকালো, গভীর দৃষ্টিতে কিছুক্ষণ নীরব রইল। তারপর ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে বলল, কি রান্না করা যায় একটু ভেবে বলুন তো। রমা কিছুক্ষণ চিন্তা করে বলল, আসলে আপামনি, ভাবি কইছে আহির বাবা অনেক দিন পর বাড়ি ফিরেছে, তাই যেন ওনার পছন্দ মতো রান্না হয়। নুহার ঠোঁটে এক তীক্ষ্ণ বিদ্রুপের হাসি ফুটে উঠল। চোখের গভীরে খেলা করলো এক ধরনের শীতল প্রতিশোধ স্প্রিয়া। ধীর কণ্ঠে বলল, তাহলে একটা কাজ করুন, চিংড়ি মাছের মালাইকারি, লাউ দিয়ে চিংড়ি আর শাক দিয়ে চিংড়ির একটা ভাজি করেন। আজকে আমার চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছে করছে। সেই কয়েকদিন ধরে নুহা লক্ষ্য করেছে আহির চিংড়ি মাছ পছন্দ করে না, এমনকি যতটা সম্ভব এড়িয়ে চলে। আজ নুহা ইচ্ছে করে এসব রান্নার আয়োজন করলো। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলা করছিল। রমা কিছুটা দ্বিধা নিয়ে বলল, কিন্তু আপামনি, আহির বাবার তো। কথাটা শেষ হওয়ার আগে নুহা কঠিন দৃষ্টিতে তাকালো, গলায় একরকম অস্বাভাবিক শীতলতা এনে বলল, যা বলেছি তাই করুন, এত কথা বলার দরকার নেই। রমা আর কিছু বলার সাহস পেল না, শুধু নীরবে রান্নার কাজে লেগে গেল। নুহার নির্দেশ অমান্য করার সাথেও তার ছিল না। আর নুহা, সে মনে মনে ফিসফিস করে বলল, আজ আহির বাবাকে জন্মের মতো খাওয়াবো। বিকেলে স্নিগ্ধ ছোঁয়া, সারাদিনের উত্তপ্ত রোদের তাপ ধীরে ধীরে প্রশমিত হচ্ছে। চারপাশে যেন এক নরম শীতলতার পরশ বয়ে চলেছে। আকাশের বুকে সূর্য অস্তযাত্রার আয়োজন করছে। তার রং ক্রমশ বদলে যাচ্ছে, গাঢ় কোমলতার উজ্জ্বলতা মেখে সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে দিগন্ত জুড়ে, আর ধীরে ধীরে তার লালচে রঙে রাঙিয়ে তুলছে চারপাশে।
নিশি একা বসেছিল বাগানের এক কোণে, নীরবে হারিয়ে গিয়েছিল নিজের ভাবনার জগতে। বাইরে থেকে তাকে যতটা চঞ্চল আর প্রাণবন্ত মনে হয়, ভেতরে সে ততটাই সংবেদনশীল। নোহার কষ্টে নিশির হৃদয় যেন আরও বেশি ব্যথিত হয়, যেন তার নিজেরই দুঃখ। নোহার পোষা খরগোশগুলো তার চারপাশে লাফিয়ে বেড়াচ্ছিল, কিন্তু নিশির মন আজ সেসব ছুঁতে পারছিল না। ঠিক তখনই সালমান, ঈশান আর অনন্যা হাসির ছলনায় বাগানে প্রবেশ করলো, হাতে পিৎজার বক্স। ঈশান আর সালমান খুশি মনে পিৎজার স্লাইস তুলে নিল, আর অনন্যা পাশে বসে পিৎজার একটা স্লাইস নিশির দিকে বাড়িয়ে দিল। নিশি এটা নেই। নিশি নীরবে পিৎজা নিল। পিৎজা তার ভীষণ প্রিয়, অথচ আজ যেন তার স্বাদও ম্লান লাগছিল। ঈশান জানতো নিশির মন ভালো নেই, সেই মূলত পিৎজা অর্ডার করেছিল। সালমান আর অনন্যাকেও সঙ্গে করে নিয়ে এসেছে, যদি নিশির মুখে একটু হাসি ফোটানো যায়। হঠাৎ সালমান একগাল হাসি দিয়ে বলে উঠল, আচ্ছা, আমি যেদিন থেকে পিৎজা খেতে শুরু করেছি সেদিন থেকে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। অনন্যা কৌতূহলী গলা জানতে চাইল, কী প্রশ্ন? সালমান সিরিয়াস হয়ে বলল, পিৎজা গোল হয় কিন্তু এর বক্স কেন স্কোয়ার হয়? আজও এর উত্তর পেলাম না। ঈশান ধপ করে তার পিঠে একটি চাটি দিয়ে বলল, বাহ সানভি, এমন একটা বিষয় তুই সিরিয়াসলি ভাবিস, বাহ কি বৈজ্ঞানিক ব্রেন তোর। অনন্যা হেসে উঠল। নিশির ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠল। ঈশান খেয়াল করলো সে হাসি, সেও হেসে উঠল নিশির সঙ্গে। সালমান এক মুহূর্তের জন্য নিশির দিকে তাকিয়ে হাসল। রাত প্রায় 10টা। রৌফ মির, শেহনাজ মির, আফিয়া সবাই আগেই খেয়ে নিয়েছে। ঘর জুড়ে নেমে এসেছে এক গভীর নীরবতা, কিন্তু অন্যদিকে লুডো খেলায় মত্ত বাকিরা হেসে গল্প জমিয়ে তুলেছে আড্ডার আসর। হঠাৎ নোহার ডাক আসতেই সবার খাবার টেবিলে এসে বসলো। গরম ধোয়া ওঠা খাবারের সুঘ্রাণে টেবিলটা ভরে উঠেছে। অনন্যা বিস্ময় ভরা চোখে তাকিয়ে বলল, আজকে রান্না কি তুমি করেছো নোহা আপু? নোহা মাথা নাড়িয়ে বলল, না অনন্যা, তবে রান্নাগুলো আমার পছন্দই হয়েছে। আহির খাবারের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলল, সবই তো চিংড়ি মাছ। আচ্ছা, নোহা আর কিছু রান্না করেননি? নোহা অবাক হওয়ার ভান করে হালকা হেসে বলল, কেন, আপনার পছন্দ হয়নি? আমি তো অনেক যত্ন করে রান্নাগুলো করিয়েছি। সালমান খেতে খেতে বলল, ভাবি রান্নাটা দারুণ হয়েছে। কী রে আহির, ভাবি এত ভালোবেসে রান্না করেছে আর তুই অন্য কিছু খুঁজছিস? আহির মুচকি এসে বলল, তোর ভাবি যদি সত্যিই ভালোবেসে করে থাকে তাহলে আমারও কবুল। এরপর এক টুকরো চিংড়ি মুখে দিয়ে বলল, আসলে মজা তো হয়েছেই। নোহা খানিকক্ষণ ভেবে নিয়ে বলল, তাহলে আর একটা দেই? আহির মুচকি এসে বলল, দিন। সালমান সামনে বসা নিশির দিকে তাকিয়ে কৌতুক ভরা গলায় বলল, নিশি আমাকে আর একটা দিন তো। নিশি স্বাভাবিক ভঙ্গিতে বলল, নিজেই নিয়ে খান। অনন্যা হেসে সালমানের প্লেটে একটা চিংড়ি রেখে বলল, এবার ঠিক আছে? সালমান মুচকি হেসে বলল, ধন্যবাদ অরণ্যা। অনন্যা ভ্রুকুচকে বলল, কি? ঈশান খানিক বিরক্ত হয়ে বলে উঠল, সালমান ও অনন্যা। টেবিলের চারপাশে হাসি রোল উঠল। নোহা একটু অবাক হলো বটে, আহির এত সহজে সব মেনে নিল। নোহা ভেবেছিল আহির চিংড়ি মাছ পছন্দ করে না, তবে আহির দিব্যি হাসি মুখেই খাচ্ছে।